এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। ডাব্লিউবি যে রয়েছে মাদার সার্ভিস কমিশন, তাদের গ্রুপ ডি পরীক্ষা আবার নতুন করে দিচ্ছে। সেই অনুযায়ী পরীক্ষা আসন্ন, 1 সেপ্টেম্বর পরীক্ষা হবে। সেই জন্য আমরা কি একটা মক টেস্ট নিয়ে এসেছি। এর আগেও আমরা 4টি মক টেস্ট নিয়ে এসেছি, যাদের প্রয়োজন সেগুলি দেখবে। আশা করি সেগুলি আসন্ন পরীক্ষার জন্য তোমাদের হেল্পফুল হবে। তবে দেখো, প্রথম অঙ্ক কি রয়েছে। একটি বাঁশের 1/4 অংশ লাল, 1/5 অংশ সবুজ, বাকি অংশের দৈর্ঘ্য 121 সেন্টিমিটার হলে তবে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। দেখো, সম্পর্ক বাঁশ, একটা সমগ্র বাঁশটাকে আমরা কি ধরি সাধারণত, যে ভগ্নাংশের ফর্মে, তাকে আমরা এক অংশ ধরে কি করি, কাজ করি। তাহলে সমগ্র বাঁশ আমাদের কি এক অংশ। তার মধ্যে লাল রং রয়েছে কত, 1/4 অংশকে লাল রং করা রয়েছে, 1/4 অংশ মনে করো এতটুকু। তারপরে 1/5 অংশ সবুজ রং করা রয়েছে, আর বাকিটা হলো অন্য কালার করা রয়েছে। এবং তবে বাকি অংশের দৈর্ঘ্যটা দেওয়া রয়েছে 121 সেন্টিমিটার, তবে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাই আমি ধরলাম একটা গোটা বাঁশ এক অংশ গেল। তার মধ্যে লাল রং করা রয়েছে কত, 1/4 অংশ আমাদের রেড গেল, এটা রেড এর কথা। আর সবুজ কতটুকু রয়েছে, 1/5 অংশ রয়েছে সবুজ। তাহলে বাকি অংশটা যেহেতু মান দেওয়া রয়েছে, বাকি অংশের মানটা আমাকে বের করতে হবে ভগ্নাংশ ফর্মে। তাই টোটাল বাঁশ কত, এক অংশ, তার থেকে তাহলে বিয়োগ করতে হবে দুটো, দিয়ে বেড়াবে আমাদের বাকি অংশ। এটাই হলো আমাদের রিমেইনিং পার্টের মান। তাহলে 1 মাইনাস, এটা ক্যালকুলেশন করে দাও, 4×5 কত 20, 4×5 20, 4×5 20। তাহলে আমাদের কত দাঁড়াবে, 1 মাইনাস 5 কত 9/20। তাহলে বিয়োগ করতে হবে 20 20, 20 বিয়োগ 9 করলে কত 11। এই যে এতটুকু, সেটা হলো আমাদের অবশিষ্ট অংশ। সেই অবশিষ্টের মান দৈর্ঘ্য আকারে দেওয়া রয়েছে 121 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি 11/20 ইকুয়াল টু কত, 121 সেন্টিমিটার। আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে বলছে সমস্ত বাঁশের দৈর্ঘ্য কত। সমস্ত বাঁশকে আমরা কি ধরেছিলাম, এক অংশ। তাহলে আমাকে এক অংশের মান নির্ণয় করতে হবে এই অঙ্ক। তাহলে 11/20 অংশের মানে 121, তাহলে এক অংশের মান কত হবে, তাহলে 121 ইন্টু 20 কত 11। আর আমরা যদি এক অংশের মানই নির্ণয় করি, সেটাই তো সমগ্র বাঁশের লেন্থ বাড়াবে, এটাই আমাকে বের করতে বলেছে। তাহলে 11 11 121, তাহলে 11 দোকানে 22, একটা সুন্দর 220 হবে আমাদের কি সঠিক উত্তর। এখানে সেন্টিমিটারকে মিটার করে দাও, 220 মিটার। এটা একটা কি পৌনপুণিকের অঙ্ক। পৌনপুণিক দুই ধরনের হয়, একটা মিশ্র, একটা শুদ্ধ। যখন দেখবে পৌনপুণিক পর দশমিক, তারপর ডাইরেক্ট পৌনপুণিক, মানে পরে নিয়ারেস্ট সংখ্যাটাই পৌনপুণিক, তখন সেটা শুদ্ধ। শুদ্ধের জন্য নিয়ম কি, 0.3, এটা প্রথমটাকে তুলে নেই, 0.4, তারপরটা হবে 0.7, তারপরটা আমাদের 0.8। যখন এটা শুদ্ধ পৌনপুণিক হবে, তার জন্য নিয়ম কি, উপরে যে সংখ্যাটা রয়েছে সংখ্যাটা কি রয়েছে 3, এর উপরে 3টা লিখে দাও ডিজিটটা। আর যত দশমিকের পরে পৌনপুণিক গেলে কতগুলি ঘর, একটা ঘর কি একটা নেই, প্লাস একই রকম ভাবে পরেরটা, যেটা কত হবে 4/9, এটা হবে 7/9, আর এটা হবে 8/9। এখন সবগুলোকে যোগ করতে হবে আমাদের। দেখো সবগুলোর ঘরে তো সেম রয়েছে, তাহলে লসাগু 9ই হবে। যোগ করে দাও, আর যোগ করতে 9 দিয়ে ভাগ করলে কি 1 হয়, আর সবগুলো যোগ করে দিলে আমাদের হবে, যখন যখন দেখবে আমাদের হরগুলো সেম রয়েছে, তখন আর কোনো টেনশন নেই, তুমি সবগুলো উপরে যোগ করে দাও। 4 3 কত 7, 7 7 14, আর 8 কত 22। যেহেতু আমাদের দেখো পৌনপুণিক আকারে আনতে হবে, দশমিক আকারে, এটাকে ভাগ করতে হবে আমাদের। 9 দোকানে 18, 22 থেকে 18 গেলে কত 4, দশমিক দিয়ে একটা শূন্য নাও, 4 নং কত 36, 4 40, আবার দেখো 4 4 করে বারবার কি আসতেই থাকবে, এইভাবে চলতে থাকবে। তখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি, 2 পয়েন্ট, রিপিটেশন কোনটা হচ্ছে, খালি 4-এর রিপিটেশন হচ্ছে, তার মানে কি 4-এর মাথায় পৌনপুণিক, তাহলে 2.4 হবে আমাদের সঠিক উত্তর, তার মাথায় 65। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য। যখনই দেবে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এবং কি বিভাজ্য, আর এখানে লক্ষ্য রাখতে হবে কি পূর্ণবর্গ কথাটা লেখা রয়েছে, আর যখন ক্ষুদ্রতম বলবে বিভাজ্য, তখন আমাদের কি করতে হবে, নিশ্চয়ই লসাগু করতে হবে। তাহলে 3 4 5 6 8 এর লসাগু, 3 4 5 6 8। 3 দিয়ে দিলাম ফার্স্টে, 3 অক্ষে 3, 4 5, 3 দোকানে 6, এখানে 8 বসবে। তারপরে আবার 2 দিয়ে দাও, 1 2 5 1 4, আবার 2 দিয়ে যাচ্ছে,
1 1 5 1। এবার আমাদের গুণ করতে হবে, গুণ করলে কত হয়, 3 দোকানে 6, 6 দোকানে 12, 5 গুণ 60, 7 দোকানে 120। এটা হলো আমাদের লসাগু। 120 সমান সমান তাহলে কোথা থেকে পেলাম আমরা, তার মানে এখানে 3 ছিল, 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 2, এগুলো গুণ করে যদি 120 পেয়েছি। কিন্তু তাহলে আমাদের যদি বলতো পূর্ণবর্গ কথাটা না থাকতো কোশ্চেনের মধ্যে, তাহলে আমাদের অ্যান্সার কত হতো, 120। কিন্তু যখন পূর্ণবর্গ সংখ্যা আমাকে বের করতে বলছে, তাহলে পূর্ণবর্গ হলে কি হয়, সবগুলোতে মাথার মধ্যে কি দুটো দুটো করে জোড়া থাকতে হয়। কিন্তু এখানে সমস্যা একটাতে কি স্কোয়ার রয়েছে আর বাকিগুলো তো স্কোয়ার নেই, এর জন্য একটা আমি পূর্ণবর্গ বানাতে হবে। তাহলে পূর্ণবর্গ বানাতে এক্সট্রা আমাকে কত দিয়ে গুণ করতে হবে, তাহলে এক্সট্রা আরো 3 ইন্টু 5 ইন্টু 2 দিয়ে আমাকে এক্সট্রা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে সেটা কি হবে, পূর্ণবর্গ হবে। তাহলে 3 ইন্টু 5 ইন্টু 2, যেহেতু কি পূর্ণবর্গ নয়, তাই সবগুলো কি স্কোয়ার স্কোয়ার, 3 স্কোয়ার 5 স্কোয়ার দিয়ে তখন সংখ্যাটাকে আমি পূর্ণবর্গ বলতে পারবো। তাহলে কত দিয়ে গুণ করলাম, আসলে 3 5 15, 15 দোকানে 30, তার মানে 120 কে 30 দিয়ে গুণ করলেই হবে আমাদের অ্যান্সার। 3 12 36 আর 2টা 3600 হবে সঠিক অপশন ডি। পরেরটা একটা সিম্পলিফিকেশন অঙ্ক রয়েছে। 10 সমস্ত 1/5 প্লাস 10 সমস্ত 2/5 প্লাস 10 সমস্ত 3/5 প্লাস 10 সমস্ত 4/5। দেখো মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে, 1 সমস্ত 1/2। একে যদি ক্যালকুলেশন কি হবে, আমরা একে যদি গুণ করি উপরটা যোগ করি, তাহলে 2 অক্ষে 2 যোগ 1 কত 3, তাহলে 3/2। এছাড়াও এটাকে আমরা এইভাবেও তো বলতে পারি 1 + 1/2। এবার ক্যালকুলেশন করো দেখি কত আসে, 2 হলো এলসিএম, তাহলে 2 অক্ষে 2 একই কত 3, 3/2। তার মানে মিশ্র ভগ্নাংশ আমরা কোন যোগ আকারে লিখতে পারি। এই কনসেপ্টটাই এখানে আমরা ইউজ করব, তাহলে অঙ্কটা কি হবে, অনেক তাড়াতাড়ি হবে। 10 সমস্ত 1/5, তাহলে এটাকে আমরা লিখতে পারি 10 + 1/5। একই রকম ভাবে পরেরটাকে আমরা লিখতে পারি 10 + 2/5, তারপরেরটাকে 10 + 3/5, তারপরটাকে লিখতে পারি 10 + 4/5। এরকম 10 কতগুলির আসলো, 1 2 3 4, তো 4টাকে যোগ করতে হবে, 4 10 40। আর কি কি পড়ে রইল, প্লাস 1/5 প্লাস 2/5 প্লাস 3/5 প্লাস 4/5। এখন এগুলোর ক্যালকুলেশন করতে হবে ভগ্নাংশগুলো, যে 40 আর লসাগু দেখো নিচে একটা হর সেম, তাহলে এটা 5ই বসবে, আর উপরে গুলো যোগ করে দাও খালি, 4 3 7, 2 9 কে 10, 5 দোকানে 10, তাহলে 40 প্লাস 2, তাহলে কত হবে 42 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা রয়েছে, তাদের মূল্যের অনুপাত দেওয়া রয়েছে 5:3:2। তবে বলেছে বাক্সে 50 পয়সার মুদ্রা কয়টি রয়েছে। তাহলে এখানে তোমাদের দুটো জিনিস লক্ষ্য করতে হবে, যখন এরকম টাকা পয়সা রিলেটেড অনুপাত দিয়ে অঙ্ক দিবে, কিসের অনুপাত দেওয়া রয়েছে, মূল্যের দেওয়া রয়েছে না সংখ্যার অনুপাত, কয়েনের সংখ্যা, মূল্যের দেওয়া রয়েছে, তাহলে প্রাইস এখানে লিখে নাও। কোন কোন টাকার মূল্যের অনুপাত রয়েছে, এটা হলো 1 টাকার জন্য 5, এটা হলো 50 পয়সার 50 পয়সার জন্য, পরেরটা হলো 25 পয়সার জন্য। এটা হলো 1 টাকা, আর 50 পয়সা মানে আমরা জানি হাফ টাকা, আর 25 পয়সা মানে আমরা জানি কত 1/4 টাকা। তারপর তোমাকে লক্ষ্য রাখতে হবে এখানে কি দেওয়া, এতটি মুদ্রার সংখ্যা দেওয়া মানে নাম্বার দেওয়া কয়েনে, তাই তোমাকে প্রাইস থেকে কি কয়েনের নাম্বারে আমাদের কনভার্ট করতে হবে, এইটুকুনি মাথায় রাখতে হবে। মধ্যে মধ্যে প্রাইস দেওয়া থাকলে আমরা কি করব, নাম্বারে কনভার্ট করব। কখন আমরা নাম্বারে কনভার্ট করব, যখন দেখতে হবে মানটা আমাদের কিসে দেওয়া রয়েছে। মানটা যদি নাম্বারে দেওয়া থাকে কয়েনের সংখ্যায় দেওয়া, সংখ্যায় কনভার্ট করতে হবে, যেভাবে এটা দেওয়া থাকবে সেইভাবে কনভার্ট, যদি না দেওয়া থাকে যদি সেম মিলে যায় তাহলে কনভার্ট করার দরকার নেই। তাহলে নাম্বার আমরা কি করতে হবে, তাহলে 5 টাকার কয়েন, টাকা আমার 5 টাকা, টাকা আছে আমার কাছে 5 টাকা, কয়েন একটা, তাহলে কয়েন কয়টা হবে 5টা হবে। একই রকম ভাবে 50 পয়সার কয়েন, তাহলে কত হবে, টাকা তোমার কাছে 3 টাকা, তাহলে 50 পয়সার কয়েন কয়টা হবে, 3 দোকানে 6, পরেরটা হলে কত 4 দোকানে 8। এটা হলো টোটাল আমরা কি পেলাম, নাম্বারের রেশিও পেলাম। তাহলে 1 টাকা কয়েনের নাম্বার 5টা, আর 50 পয়সা কয়েন নাম্বার 6টা, আর 25 পয়সা নাম্বার কয়েন হলো 8টা। টোটাল কয়েনের সংখ্যা কত দেওয়া রয়েছে 570টা। টোটাল মানে কি এই তিনটাকে যোগ করতে হবে আমাকে, তার মানে 6 5 কত 11, 8 কত 19, এই টোটাল যোগ করে দিলাম। যার মানি দেওয়া রয়েছে কত 570। তাহলে একের ভ্যালু কত হবে 3 19 57 30। কার মান বের করতে হবে লক্ষ্য করতে হবে দরকার। 50 পয়সার মুদ্রা কয়টি, কয়েনের সংখ্যা বের করতে বলছে 50 পয়সা কে, তাহলে আমাদের কার মান এই তোমাকে লক্ষ্য করতে হবে সেটা একটা। যদি বলতো 1 টাকার কয়েনের মুদ্রার সংখ্যা, তাহলে হয়তো 5 এর মান বের করতাম। যদি বলতো 25 পয়সা কয়েনের মুদ্রার সংখ্যা, তাহলে 8 এর মান। যদি বলতো 1 টাকার কয়েনের ভ্যালু বের করো, তাহলে 5 এর ভ্যালু বের করতাম উপরেটা। যদি বলতো 50 পয়সা কয়েনের ভ্যালু, তাহলে 3 এর মান, এইভাবে।
আমি 6 এর মান বের করবো এই ক্ষেত্রে। 3 6 18, 180 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। একটি ব্যবসায় এ বি সি ডি এর মূলধনের অনুপাত এরূপ যে এ এর মূলধন বাই বি এর মূলধন ইকুয়াল টু বি এর মূলধন বাই সি এর মূলধন ইকুয়াল টু সি এর মূলধন ডি ইকুয়াল টু 1/3, তবে মোট টাকা যদি এত টাকা হয় সি এর লাভ কত। মানে এখানে আসলে রেশিও দেওয়া রয়েছে, কার কার, এ আর বি এর রেশিও দেওয়া রয়েছে 1:3 বলতে পারি, বি বাই সি এর রেশিও দেওয়া রয়েছে তাহলে কত 1/3, আর সি হচ্ছে ডি এর রেশিও হচ্ছে 1:3। তাহলে এদেরকে আমরা একসাথে কম্বাইন করতে হবে, এরকম রেশিও থাকে A:B:C:D, তাহলে কম্বাইন করবো কিভাবে দেখতে হবে। এ আর বি এর কত দেওয়া রয়েছে 1 লেখো, আর এখানে 3 লেখো, তার বাকি যেটা ঘর থাকবে পেছনে কি দিয়ে 3, এই যে বাকি মধ্যে এইভাবে 3 বসিয়ে দাও। তারপরে কি দেওয়া রয়েছে দেখো বি ও সি, এটাও একই রকম 1 থেকে, বি এর ঘরে 1 লিখে দাও, সি এর ঘরে 3, এই ঘরে ফাঁকা এই পাশে তাহলে এখানে 3 বসবে, আর এই পাশে ফাঁকার জন্য এখানে বসবে 1। গেল। একই রকম ভাবে সি আর ডি, সি এর মান কত 1 আর ডি এর মান 3, ফাঁকা আছে কোন পাশে এই পাশে, একে একে সব এক বসবে। আশা করি বোঝা গেল। এইভাবে আমরা কি করতে পারি কম্বাইন করতে পারি। তাহলে এককে 1, 3 কত 3, 3 3 9, 3 নং কত 27, আর টোটাল টাকা কত রয়েছে এত টাকা, তবে টোটালটা যোগ করলে আমাদের টোটাল প্রাইস বেরোবে, টোটাল প্রাইস 3 একে কত 4, 9 4 13, 13 আর 27 যোগ করলে 40, এটা আমাদের টোটাল প্রাইস হলো অনুপাত হিসাবে। আর আমাদের অঙ্কে দেওয়া কত 40, 1 2 3 4টা শূন্য, 1 2 3 4, তাহলে এই 40 40 কাটাকাটি যাবে, তাহলে একের ভ্যালু কত হবে, এই 40 40 কাটাকাটি যায় তাহলে কত ওয়াট 4টা শূন্য। কার মান বের করতে বলছে, সি এর লাভ কত, সি এর ভ্যালু কত 9, তাই 9 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে কত হবে 9 এর ভ্যালু 9 4টা শূন্য, 1 2 3 4, অপশন সি। একটি দ্রব্য 96 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, বইটি 100 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তাহলে 96 টাকায় বিক্রি করলে 20% লাভ, তাহলে এসপি কত দেওয়া রয়েছে আমাদের, এসপি মানে বিক্রয় মূল্য 96 টাকা, 20% লাভ হয়, তাহলে এখান থেকে আমি সিপিটা বের করি, সিপি মানে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বের করি, সবসময় মনে রাখতে হবে 100 যাবে উপরে, কত পার্সেন্ট লাভ 20% লাভ, দেন 120 বসবে কি নিচে। কাটাকাটি করে দাও, 8 12 96, তাহলে 80 হলো আমাদের ক্রয় মূল্য। আবার নেক্সট কেস কি বলেছে, এখন বইটি আবার 100 টাকায় বিক্রি করা, নিউ এসপি, এটা কত টাকায় বিক্রি করা হলো 100 টাকায়, এখন তার শতকরা লাভ কত, লাভ কত, লাভ মানে আমরা জানি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে, লাভ আমাদের 20 টাকা, 100 - 80। এখন লাভের হার সবসময় মানে লাভ বা ক্ষতির হার আমরা ক্রয় মূল্যের উপর বের করি, ক্রয় মূল্য আমাদের কত 80 ইন্টু 100, এটা কাটা 2 কে 2 4 25 100, 25% হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। এবার আমরা ইংরেজি নিয়ে আলোচনা করব। ফাইন্ড দ্য বেস্ট সাবস্টিটিউট ফর দিস ফেস, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, এক কথায় প্রকাশ। কি দেওয়া রয়েছে প্রথমটা, ইনক্যাপাবল অফ বিং হার্ম, মানে যাকে ক্ষতিগ্রস্ত করা যায় না, এই সঠিক অ্যান্সার হবে ইনভালনারেবল, ঠিক আছে, অবৈধ বাকি কোনো ক্ষতি ধ্বংস করা যায় না, এইগুলো। তারপর ইম্পোস্টার মানে কি, ইম্পোস্টার মানে ভণ্ড আমরা বলি, আর অ্যালুমিনি মানে কি, কেউ কারো ডিভোর্স টিভোর্স হয়ে গেলে যে টাকা দেওয়া হয় এরপরে, সেই এগুলোকে। pour the juice dash the glass, এটা প্রিপোজিশন থেকে এসেছে, pour the glass আমরা গ্লাসের মধ্যে কোনো কিছু ঢালবো, তাহলে কি হয় ইনটু বসবে, তার মানে কি অপশন বি হবে কি সঠিক। The peon respectfully asked if he dash go there, পিয়ন সম্মানের সঙ্গে জিজ্ঞেস করলো asked if he, এখন দেখতে হবে যখন এটা হলো কি ন্যারেশন থেকে এই কোশ্চেনটা দিয়েছে, তাহলে পিয়ন ডিসপ্লে আক্সটা কোন টেন্সে রয়েছে পাস্ট টেন্সে, তাহলে ইফ হি এর পরে নিশ্চয়ই কি পাস্ট টেন্স বসবে, তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে কি বসবে একমাত্র একটাই ফর্ম রয়েছে, সেটা হলো কি মাইট, মেয়েও হবে না, কেন হবে না, উইল হবে না। এই ফাইন্ড দ্য ইওর, একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, কোথায় ভুল রয়েছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। কি দেওয়া রয়েছে, শি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো, হোয়ার হ্যাড আই গন, কোথায় আমি গিয়েছিলাম ফর ডিনারের জন্য উইথ মাই ফ্রেন্ডসের সাথে। তাহলে দেখো শি আস্কড মি, আর এটা কি ন্যারেশন টাইপের সেন্টেন্স, দেখো শি আস্কড মি, তাহলে হোয়ার হ্যাড আই গন, এখানে তার প্রশ্নবোধক টাইপের হতে পারে না, তাহলে এটা কি দিতে হবে, হোয়ার আই হ্যাড যদি দেওয়া থাকতো তাহলে ঠিক থাকতো, এখানে কি ভুল রয়েছে, তার মানে অপশন বি হবে সঠিক, হোয়ার আই হ্যাড হবে সঠিক। নেক্সট কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ান ইজ কারেক্টলি স্পেল, নিচের কোনটি সঠিক কি,
উচ্চারণ। তাই সঠিক উত্তর হবে অপশন কি এক্সিলেন্ট, EXCELLENCE। দ্য ক্যাপ্টেন সেড টু আর্মি মার্চ ফরওয়ার্ড নাও। এটা আসলে নরেশন করতে বলেছে, ন্যারেশন। কি হবে? দ্য ক্যাপ্টেন সেড টু দ্য আর্মি, তাহলে ক্যাপ্টেন সবসময় কি করে? আর্মিকে অর্ডার দেয়, তাহলে অর্ডার রিলেটেড কিছু অ্যান্সার হবে। তাহলে সেড টু দ্য আর্মি দ্যাট, এটা হওয়ার সম্ভাবনা নেই, কেটে দাও, আউট করো খালি। তারপরে দেখো এখানে কি বলা হচ্ছে, দ্য ক্যাপ্টেন অর্ডার দ্য আর্মি। হ্যাঁ, দ্য ক্যাপ্টেন অর্ডার দ্য, তিনটার মধ্যে হতে পারে। এবার কোশ্চেনটা ভালো করে পড়ি। দ্য ক্যাপ্টেন সেড টুর জায়গায় লিখলাম আমরা অর্ডার, যেহেতু অর্ডার দিল, অর্ডার দ্য আর্মি। তারপরে কি বসবে? টু বসবে। তারপরে দেখো মার্চ ফরওয়ার্ড নাও দেন, এইখানে হলো খেলা। টু মার্চ ফরওয়ার্ড, ঠিক আছে। আবার টু মার্চ কি দেওয়া রয়েছে? অন। অন তো আমার বাক্যের মধ্যে কি নেই, ঠিক আছে, তাহলে অন আমাদের কি হবে না। আর সরি, টু মার্চ অন দ্যাট ডে দেওয়া রয়েছে। আর এখানে কি দেওয়া রয়েছে? দেন। আমাদের দেখো নাও, নাও এর যখন ন্যারেশন চেঞ্জ করছে নাও এরটা কি হয়, সেটাকে দেন করে আমাদের লিখতে হয়। তাহলে কোনটা অ্যান্সার কি হবে? অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। এইখানে কি ভুল রয়েছে? আর এখানে কি রয়েছে? অন দ্যাট ডে। আর এখানে দেখো এখানে কি নাও রয়েছে, নাইট তো কোনো কিছু করাই হয়নি, তাই এটা তো কোনোদিনই হবে না। হয় আমাদের কি অপশন বি হবে, সি হবে। কিন্তু নাইট নাওটাকে যদি ন্যারেশন চেঞ্জ করি তখন আমাকে কি লিখতে হয়? দেন লিখতে হয়, তাই না? অপশন বি হবে সঠিক উত্তর। ফ্রেজাল ভাব এখানে আমাদের নির্ণয় করতে হবে, মানে গুপ ভাব যেটা বলি, ডু অ্যাওয়ে উইথ। ডু অ্যাওয়ে মানে কি? অ্যাবলিশ করা, কোনো কিছুকে কি করে দেওয়া, নাই করে দেওয়া, সেটা অ্যাবলিশ। পিপল ইউজ কম্পিউটার্স ফর ভেরিয়াস পারপাসেস। ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে ভয়েস চেঞ্জ করলে আমরা কি জানি? অবজেক্টটা সাবজেক্ট হবে। দেখে নাও, তাহলে পিপল ইউজ। আর দেখো তোমাদের যখন নিয়ম মনে জানা নেই, তখন আমরা কি করবো? অপশন দেখতে থাকবো। দেখো কি রয়েছে? কম্পিউটার্স আরবিং। আরবিং মানে কন্টিনিউয়াস সেন্স বোঝাচ্ছে, এটা কোনোদিনই হবে হবে না, এমনি আউট করো এইভাবে। কম্পিউটার্স হ্যাভ, হ্যাভ রিলেটেড কোনো বাক্য রয়েছে না, এটাও আউট হয়ে গেল। তারপরে দেখো কম্পিউটার আর ইউজড বাই পিপল ফর, এটা হতে পারে। আর দেখো উইল দেওয়া রয়েছে, উইল কি আমার বাক্যের মধ্যে রয়েছে? ফিউচার টেন্সে দেওয়া রয়েছে না, এটাও। তাহলে আমাদের অপশন কি হবে? অপশন সি। এবার দেখো বুঝে নাও ব্যাপারটা। তাহলে পিপল ইউজ কম্পিউটার্স ফর ভ্যারিয়াস পারপাসেস, তাহলে আমাদের এখানে কি হবে? অবজেক্ট আর সাবজেক্ট, তাহলে কম্পিউটার আগে আসবে, তাহলে কম্পিউটার্স। কম্পিউটার্স কতগুলি? অনেকগুলি। দেখো প্রেজেন্ট কি ইনডিফিনিট রয়েছে, তার জন্য কি প্রেজেন্ট কি বলবে? অনেকগুলির জন্য আর বসাতে হবে। আর তার ভার্বের 3 নম্বর ফর্ম বসলো ইউজ, ঠিক আছে, ইউজড বাই পিপল ফর কি? ভ্যারিয়াস পারপাসেস। তাহলে অপশন সি হবে কি সঠিক অ্যান্সার। এই ছিল কি আজকে আমাদের ক্লাস। যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এছাড়াও যে আরো কত কিছু ক্লাস দেওয়া রয়েছে সেই ক্লাসগুলো দেখতে পারো। আশা করি সেগুলো তোমাদেরকে একটু পরীক্ষার জন্য হেল্পফুল হবে, বা কি টাইপের কোশ্চেন আসতে পারে সেটা সম্পর্কে অনুমান হবে। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।